আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে সফিস্ট্রি তথা কূটতর্ক। আমাদের উপর যে এতদিন ধরে এক প্রকার ফ্যাসিজম এবং চোরতন্ত্র এত গভীরভাবে চেপে বসেছিল, তার একটি বড় কারণ হচ্ছে একদল শিক্ষিত চোর যারা নির্লজ্জভাবে সফিস্ট্রি তথা কূটতর্ক প্রয়োগ করেছে আওয়ামী লীগের পক্ষে, এবং যারা ন্যায়ের পক্ষে ছিলেন, যারা গুডউইল রাখতেন মনে, তারা ঠিকভাবে এই সমস্ত সফিস্ট্রি এবং যে ট্রিকগুলো অ্যাসোসিয়েটেড উইথ সফিস্ট্রি সেগুলোকে তারা অ্যাড্রেস করেনি এবং কিভাবে এগুলোর বিরুদ্ধে নিজেদের যুক্তিতর্ক পেশ করা যায় তা নিয়ে তারা পড়াশোনা করেননি বা তা নিয়ে তারা কাজ করেননি। এর ফলে যেটা হয়েছে যে এই সমস্ত যারা ন্যায়ের পক্ষে যারা ছিলেন, যারা গুডউইল নিয়ে আলোচনা করতে যেতেন, তারা সবসময় অপরপক্ষের কাছ থেকে গুডউইল আশা করতেন। তারা ভাবতেন যে তারাও সততা দেখাবে, কিন্তু যারা সফিস্ট, যারা কূটতার্কিক, তারা হচ্ছে ইমোরাল এবং তারা কখনোই ইয়ে করবে না আর কি, মানে তারা কখনোই গুডউইল প্রকাশ করবে না। তাদের মেইন টার্গেট হচ্ছে কূটতর্ক প্রয়োগ করে এক ধরনের ডমিনেন্স প্রকাশ করা এবং তর্কে জয়লাভ করা, যদিও সেই জয়লাভটা কোশ্চেনেবল হোক না কেন। এবং এই সমস্ত আওয়ামী যারা এই সমস্ত কূটতার্কিক রয়েছে, যারা ফ্যাসিজমের পক্ষে যারা দালালি করেছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটিস্টিক্সের মিস ইউজ করে, বিভিন্ন ইনসিডেন্টের ওভার সিম্পলিফিকেশন করে এই আওয়ামী লীগের যত অপরাধ রয়েছে সেগুলোকে তারা জায়েজ করেছে। এগুলো দেখে বিখ্যাত জার্মান দার্শনিক নিয়েছে সেই কোটটার কথাই মনে পড়ে যায়, সেই উক্তিটার কথাই মনে পড়ে যায় যে দ্যার ইজ নো ফ্যাক্ট, অনলি ইন্টারপ্রিটেশন। আপনি যদি ভালোভাবে ইন্টারপ্রিটেশন করতে জানেন, আপনি যদি সফিস্ট্রি প্রয়োগ করে ইন্টারপ্রিটেশন করতে পারেন, তাহলে কোনো ফ্যাক্ট বলে কিছু থাকে না। আপনি যে কোনো কিছুকেই আপনি নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের ডাটা ইউজ করে সেটাকে আপনি নিজের পক্ষে এক ধরনের মত তৈরি করতে পারবেন যদি আপনি ইন্টারপ্রিটেশন করতে জানেন সফিস্ট্রি প্রয়োগ করে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে সফিস্ট্রি, যারা সফিস্ট হয়, এই সফিস্টের হওয়ার পিছনে কিন্তু আসলে আপনার একাডেমিক ফ্যাকাল্টি, আপনি কতটুকু পড়াশোনা করেছেন সেটা নির্ভর করে না, নির্ভর করে আপনার মরাল পারপোজ কি। আপনার মরাল পারপোজ যদি ভালো না হয়, আপনি যদি যদি ভালো মানুষ না হন, আপনি যদি ইমরাল হন, খারাপ লোক হন, তাহলে আপনি একজন সফিস্ট বা কূটতার্কিক হবেন আর কি। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে শিক্ষিত হওয়া মানেই কিন্তু সে অসাধারণ কিছু না। একজন মানুষ শিক্ষিত হতে পারে, অনেক পড়াশোনা করতে পারে, পিএইচডি করতে পারে, কিন্তু সে একজন মিডিওকার একজন লোক হতে পারে, যে হচ্ছে খুবই সাধারণ একজন মানুষ, তার মধ্যে অসাধারণত্বের কিছু নেই, সে খুবই মিডিওকার, এবং হচ্ছে সে এনলাইটেন না। সে পড়াশোনা করেছে বলে যে সে এনলাইটেন হবে এরকম না। সো যারা আপনার সফিস্ট হয়, কূটতার্কিক হয়, তারা পড়াশোনা করতে পারে, বাট দে আর ভেরি মিডিওকার ইন দেয়ার মাইন্ড। তারা জ্ঞানী না আর কি। পড়াশোনা করেছে তারা, কিন্তু তারা জ্ঞানী না এবং তারা ইনলাইটেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সফিস্ট্রি হচ্ছে আপনার বা কূটতর্ক আপনার, এটা হচ্ছে এক ধরনের ভাষার খেলা, আপনার ল্যাঙ্গুয়েজের খেলা, এক ধরনের ট্রিকারি। এবং ল্যাঙ্গুয়েজের খেলা যখন আসে তখন আপনাকে একে অ্যাড্রেস করতে হলে এর ফিলোসফি বুঝতে হবে। তাই সফিস্ট্রির কে আপনার যদি অ্যাড্রেস করতে হয়, আপনার ফিলোসফিক্যালি অ্যাড্রেস করতে হবে, আপনার ফিলোসফি বুঝতে হবে। এবং এক্ষেত্রে আমি হচ্ছে একটা কোট আনতে চাই, সেটা হচ্ছে লুডভিগ উইটগেনস্টাইন, একজন জার্মান দার্শনিক, তার একটা কোট আনতে চাই, সেটা হচ্ছে যে ফিলোসফি is a battle against the bewitchment of our intelligence by means of language. সো আপনার যখন এই যে সফিস্ট্রি বা কূটতর্ক ব্যবহার করে এই সমস্ত ভাষার খেলা প্রয়োগ করে যখন হচ্ছে আমাদের ইন্টেলিজেন্সকে কনফাউন্ড করা হয়, যখন আমাদেরকে কনফিউজ করে দেওয়া হয়, সেই সমস্ত কনফিউশন, এই কনফাউন্ডমেন্ট দূর করার জন্য হচ্ছে আপনাকে ফিলোসফি আনতে হবে। ফিলোসফি ইউজ করে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে, যাতে আপনি এই ট্রিক্সগুলো বুঝতে পারেন যে কিভাবে আপনাকে গাধা বানানো হচ্ছে এই সমস্ত কূটতর্ক ব্যবহার করে। এবং এখানে আপনি ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন এবং ফিলোসফি যদি আপনি যে ফিলোসফিক্যাল টুলস যদি নিয়ে আসেন, তাহলে আপনি কিভাবে ব্যাটেল করা যায়, কিভাবে এই সফিস্ট্রির বিরুদ্ধে যুদ্ধ করা যায়, সেটা হচ্ছে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এবং ফিলোসফি যেহেতু সফিস্ট্রি ফিলোসফি যেহেতু আমরা এখানে আলোচনা করব, তাই হচ্ছে আমি বিভিন্ন ফিলোসফারদের কোট দিয়ে শুরু করছি।
সক্রেটিস এই ব্যাপারে বলেছেন যে সফিস্ট্রি ইজ অ্যান ইভিল আর্ট, অ্যান আর্ট হুইচ ডিসিভস অ্যান্ড করাপ্টস দ্য সোল বাই দ্য প্রিটেন্স অফ নলেজ। সো এটা এক ধরনের জ্ঞানের ভাব আর কি প্রকাশ করে, মানে মানে বাইরের বাহ্যতভাবে দেখলে মনে হয় যে এটা খুব জ্ঞানের কথাবার্তা হচ্ছে, জ্ঞানী লোকরা এখানে কথা বলছে। ইট হ্যাজ আ semblance অফ ট্রুথ বাট ইট ইজ নট দ্য ট্রুথ, ইট ইজ নট দ্য নলেজ। ইট হ্যাজ semblance অফ নলেজ বাট ইট ইজ নট দ্য নলেজ, ইটস নট রিয়েল নলেজ। এবং হচ্ছে বার্টন রাসেল বলেছেন যে সফিস্ট্রি ইজ দ্য লজিক অফ দ্য মিডিওকার মাইন্ড। আমি যেটা বলেছি যে যারা ইনলাইটেন না, যারা হচ্ছে জ্ঞানী না, তারা হচ্ছে যারা খুবই মিডিওকার, তারা হচ্ছে সফিস্ট্রি ব্যবহার করে। কারণ আপনার সফিস্ট্রি ব্যবহার করার জন্য আপনি যখন ইনলাইটেন্ড হবেন তখন তো আপনি সফিস্ট্রি ব্যবহার করতে পারেন, আপনার বিবেকে বাঁধবে। কিন্তু আমরা যদি বিবেকে না বাঁধে, আপনি যদি খুবই মিডিওকার মানুষ হন, তখন হচ্ছে এগুলো ব্যবহার করতে পারেন, কারণ আপনার তো বিবেকই নাই। এখন আমি এগুলা বললাম যে সফিস্ট্রির ব্যাপারে অনেক কথা বললাম, বাট সফিস্ট্রি কিভাবে ম্যানিফেস্টেড হয় এবং আওয়ামী লীগ কিভাবে এর ম্যানিফেস্টেশন করেছে তার ব্যাখ্যা এখন করব। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু ভিডিওটা আমার মতো খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আমি অনেক কিছু ব্যাখ্যা করবো যে সফিস্ট্রি কিভাবে ম্যানিফেস্টেড হয়েছে আওয়ামী লীগের সময়। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যান্থিমিম অ্যাজ রেটরিক। এখন অ্যান্থিমিমের বাংলা কি সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো। সেটা যদি আওয়ামী লীগের যে একটা রেটরিক, একটা যে অ্যান্থিমিম, যেটা একটা রেটরিক হিসেবে ব্যবহার করা হয়, সেটা যদি একটা উদাহরণ দিই সেটা হবে বিএনপিকে বলে যে বিএনপিকে ক্ষমতায় আসতে দিলে দেশ মৌলবাদীদের আখড়া হয়ে যাবে, মৌলবাদীদের খোয়ার হয়ে যাবে। তাই এখানে কনক্লুশন কি? এটা একটা রেটরিক যে মৌলবাদীদের খোয়ার হয়ে যাবে বিএনপি আসলে। এখন এতে কি কনক্লুশনে পৌঁছায় তারা? যে বিএনপিকে দমন করতে হবে। এখন যে রেটরিকটা এবং এর ফলে যে উদ্ভূত কনক্লুশন, সেটা কিন্তু একটা কি আনস্টেটেড প্রেমিসের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। সেটা কি? যে বিএনপি হচ্ছে একটি মৌলবাদীদের দল। কিন্তু এই যে আনস্টেটেড প্রেমিস যেটা, সেটা কি আসলে কি ভেরিফাইড? সেটা তো আনভেরিফাইড। এবং এটা কি আসলে ট্রুথ? ইটস নট আ ট্রুথ। এটার কি কোনো অথেন্টিসিটি আছে এই ক্লেমটার? এই যে প্রেমিসটার, এই যে আনস্টেটেড একটা প্রেমিস যেটার উপর দাঁড়িয়ে আছে মিথ্যাটা, সেটার কি কোনো ভিত্তি আছে? কোনো তো ভিত্তি নাই এই যে প্রেমিসটার। বিএনপি তো কোনো মৌলবাদীদের দল না। কিন্তু এটা কি মানে, এটা আমরা সবাই জানি, বাট আমরা সবাই জানি বলতে হচ্ছে আমরা সবাই বুঝতে পারি, বাট এই যে বিএনপি যে মৌলবাদীদের দল না, কিন্তু আওয়ামী লীগ যে একটা জিনিস প্রতিষ্ঠা করে ফেলেছে যে বিএনপি হচ্ছে একটা মৌলবাদীদের দল, এই যে একটা প্রেমিস হিসেবে, একটা আনস্টেটেড প্রেমিস হিসেবে, সেটা মানে কি বলবো এখানে, এই যে ক্লেমটা, এই যে প্রেমিসটা, এটা কিন্তু ভেরিফাইড না, এটা কিন্তু অথেন্টিক না। বাট এই প্রেমিসটা কিভাবে বাংলাদেশের যারা কালচারাল এলিট রয়েছে, যারা মধ্যবিত্ত যারা এলিট রয়েছে, তাদের মনে কিভাবে এই জিনিসটা প্রেমিস হয়ে গেছে, কিভাবে এই জিনিসটা ভিত্তি হয়ে গেছে, আনস্টেটেড যেই ইয়াটা, কথাটা, এটা ভিত্তি কীভাবে বলো? সেটা হচ্ছে এই যে কালচারাল ফ্যাসিস্ট, যেমন বিভিন্ন ধরনের পত্রিকা, যেমন প্রথম আলো আছে বা ডেইলি স্টার বা এই ধরনের যারা কালচারাল ফ্যাসিস্ট যারা আছে, তারা কি করেছে? তারা হচ্ছে এরপর কেমনভাবে প্রোপাগান্ডা চালিয়েছে, এমনভাবে প্রোপাগান্ডা চালিয়েছে বিএনপির বিরুদ্ধে, যে একটা আনভেরিফাইড একটা জিনিস, এটা হচ্ছে আমাদের মনের মধ্যে তীব্র মানে শক্তভাবে গেঁথে গিয়েছে যে বিএনপি হচ্ছে কি একটা মৌলবাদীদের দল, যদিও এর পক্ষে কিন্তু কোনো প্রমাণ নেই। এবং আরেকটা হচ্ছে, আরেকটা ট্রিক হচ্ছে আওয়ামী লীগের, সেটা হচ্ছে যে ছিল যারা আওয়ামী লীগের, সেটা হচ্ছে যে এক্সটেন্ডেড ইউজ অফ সিলোজিজম। এখন সিলোজিজমেরও বাংলা আমি বলতে পারবো না, বাট যদি একটা উদাহরণ দিই সেটা আপনি বলতে পারবেন। সেটা হচ্ছে কি যে রাজাকাররা শেখ মুজিবের সমালোচনা করতো। উদাহরণস্বরূপ যদি বলি যে মুনেম শেখ মুজিবের সমালোচনা করে, রাজাকাররা সমালোচনা করতো শেখ মুজিবের, এখন হচ্ছে মুনেম শেখ মুজিবের সমালোচনা করে। সুতরাং মুনেম হচ্ছে পটেনশিয়াল রাজাকার। ওকে, এটা হচ্ছে সিলোজিজমের উদাহরণ আর কি। এখন যদি আমি একে মনে করেন যদি এক্সটেন্ডেড করলে কি হবে? যে রাজাকাররা হচ্ছে দেশের অস্তিত্বের শত্রু, এই ধরনের পটেনশিয়াল রাজাকাররা যারা আছে তারা দেশের অস্তিত্বের শত্রু, এবং যারা দেশের অস্তিত্বের শত্রু তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সুতরাং মুনেমের বেঁচে থাকার কোনো অধিকার নেই।
এখন যারা আসলে দেশের অস্তিত্বের শত্রু, তাদের আসলে বেঁচে থাকার কোনো অধিকার আছে কি না আছে সেই আলোচনায় না গেলাম, কিন্তু এখানে যে শয়তানিটা করা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে যে রাজাকাররা যে কারণে মুজিবের সমালোচনা করতো এবং মুনেম যে কারণে মুজিবের সমালোচনা করে দুটাকে কনফ্লিক্ট করে দেওয়া, এবং কনফ্লিক্টটা ইচ্ছা করেই শয়তানি করেই করে। রাজাকাররা হয়তো অন্য কারণে করতো, রাজাকারদের মেইন কারণ ছিল তারা হয়তো চাইতো না যে দেশ আলাদা হোক, কারণ তাদের রাজনৈতিক ছিল যে সিদ্ধান্ত ছিল এটাই যে পাকিস্তান এক থাকতে হবে, সেটা হয়তো সিকিউরিটি কারণে আর কি। যেহেতু ভারতের দ্বারা ঘেরা পুরো দেশ, তো সেই হিসেবে একটা সিকিউরিটি কনসার্ন ছিল, যারা মানে সেই আর কি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, তাদের একটা সিকিউরিটি কনসার্ন ছিল, এই কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে, এবং এই কারণ থেকে তারা কিন্তু শেখ মুজিবের বিরোধিতা করতো। তাদের প্রেমিসটা বিরোধিতার প্রেমিস ছিল সেটা। কিন্তু আমি হয়তো স্বাধীনতার সাপোর্টার, কিন্তু আমার বিরোধিতার প্রেমিস কিন্তু ডিফারেন্ট হতে পারে। আমি হয়তো শেখ মুজিবের 72 থেকে 75 যে সময়, সেই সময় যে তার যে মিসম্যানেজমেন্ট ছিল দেশের, এবং তার যে নেতৃত্বের যে ছিল আর কি, অবহেলা ছিল, যে ঠিকভাবে নেতৃত্ব দিতে পারেনি তার যে পলিটিক্যাল পার্টি ছিল তাকে, তো এই সমস্ত বিষয় থেকে হয়তো আমি তার সমালোচনা করি। তো দুইটার সমালোচনার প্রেমিস কিন্তু ডিফারেন্ট, কিন্তু এখানে কনফ্লিক্ট করে তো আমাকেও কি করে দিছে, মনে করেন পটেনশিয়াল রাজাকার বানিয়ে দিল, বা রাজাকার সমর্থক, বা একই মানসিকতার বানিয়ে দিল আর কি, যদিও আমাদের মানে বিরোধিতার প্রেমিস কিন্তু ডিফারেন্ট। তো এই যে সিলোজিজম ইউজ করা, এবং সিলোজিজম ইউজ করে সেটা কি করা, সেটা হচ্ছে যে নিজেদের শয়তানির পক্ষে কাজে লাগানো, এবং কনসেন্ট ম্যানুফ্যাকচার করা, যে রাজাকারদের বা দেশের যারা শত্রু, রাজাকাররা দেশের শত্রু, এবং দেশের শত্রুদের বিনাশ করা যায়, এবং এই লোক যেহেতু পটেনশিয়াল রাজাকারী চিন্তা রাখে, সুতরাং তাকে হচ্ছে ইয়ে করা যায় আর কি, তাকেও খেয়ে দেওয়া যায় আর কি। এই যে সিলোজিজম ইউজ করে নিজেদের শয়তানি এরা হচ্ছে জায়াজ করেছে আর কি। এবং আরেকটা বিষয় যে যারা এই কালচারাল এলিট রয়েছে বাংলাদেশের মধ্যবিত্তরা, তারা কিভাবে আওয়ামী লীগের সাপোর্ট করেছে, সেই ক্ষেত্রে যদি আপনি খুঁটিয়ে দেখেন, এখানে দেখবেন যে তারাও কিন্তু সফিস্ট্রি প্রয়োগ করেছে। এবং একটা খুবই কমন প্লেস সফিস্ট্রি যদি বলি, সেটা হচ্ছে যে ফলস ইকুইভ্যালেন্স। কি, যে খালেদা জিয়ার নামে দুর্নীতির মামলা রয়েছে, এবং হাসিনাও দুর্নীতিবাজ, আমরা জানি হাসিনা দুর্নীতিবাজ, সুতরাং হাসিনা ইকুয়াল টু খালেদা। এই যে একটা ইকুইভ্যালেন্স তৈরি করা, যে আওয়ামী লীগও দুর্নীতিবাজ এবং হচ্ছে বিএনপিও দুর্নীতি করেছে, সুতরাং আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে সেম। এই যে একটা ফালতু ইকুইভ্যালেন্স করা, একটা ফলস ইকুইভ্যালেন্স করা, এই ইকুইভ্যালেন্সটা কিন্তু কোনো ভিত্তি নাই। আওয়ামী লীগের যে দুর্নীতি এবং বিএনপির যে দুর্নীতি, এর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, এই জিনিসটাকে এড়িয়ে যাওয়া, এবং খুব কিছু হ্যাস্টিলি এবং খুবই মানে ওভার সিম্পলিফিকেশন, ওভার জেনারেলাইজেশন করা, যে বিএনপি সত্তাগতভাবে এবং আওয়ামী লীগ সত্তাগতভাবে একই, এই যে ওভার জেনারেলাইজ করে কথা বলা এবং কোনো ধরনের নুয়ান্স রাখা, এটা হচ্ছে এক ধরনের সফিস্ট্রি আর কি। প্রত্যেকটা বিষয়েই নুয়ান্স থাকতে হবে। আপনি হচ্ছে যখন কোনো কিছু ওভার সিম্পলিফাই করেন, সেটাও একটা সফিস্ট্রি পার্ট, কোনো কিছু ওভার জেনারেলাইজেশন করলেও সেটা সফিস্ট্রি পার্ট। যখন আপনি কোনো কিছু নুয়ান্স রাখবেন না কোনো বিষয়ে, যখন ওভার জেনারেলাইজ করে কথা বলবেন, তখন যেটা হয় যে সেটা হচ্ছে সেটা ওইদিকে নির্দেশ করে যে আপনি হচ্ছে এখানে কোনো ধরনের কুতর্ক প্রয়োগ করছেন, এবং আপনার উদ্দেশ্য হয়তো ভালো না। এবং আরেকটা বিষয় যেটা করে সেটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউটিজম প্রয়োগ করা। আপনি আওয়ামী লীগের যত ধরনের সন্ত্রাসী হামলা বা বিভিন্ন ধরনের যে তারা অত্যাচার করেছে, বা রাজনৈতিক যারা প্রতিপক্ষ রয়েছে তাদের উপর যে বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়েছে, সেটার বিপক্ষে গুমখুন করেছে, এত ভয়ঙ্কর যে গুমখুন করেছে, সেটার বিপক্ষে যদি আপনি কিছু বলেন, তাহলে বলতে হবে হোয়াট অ্যাবাউট দ্য গ্রেনেড হামলা। আওয়ামী লীগের উপর গ্রেনেড হামলা করেছে বিএনপি সময়। এখন বিএনপি আসলে বা টপ যারা লিডার ছিল তারা আসলে কতটুকু জড়িত ছিল সেটার ব্যাপারে, সেটা যদি খুব স্ট্রংলি যদি হয় আর কি, মানে খুব ভালো মানে স্বচ্ছ যদি তদন্ত হয়, সেটার পর হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। বাট এই যে হোয়াট অ্যাবাউটিজম, এটা ইম্পর্টেন্ট না, বাট এখানে যে হোয়াট অ্যাবাউটিজম বিএনপি করেছে, ধরলাম বিএনপি করছে, সুতরাং হচ্ছে বিএনপির নেতাকর্মী বা সাধারণ দেশের সাধারণ মানুষের উপর আওয়ামী লীগ যেটা করছে সেটা জায়েজ, কারণ আওয়ামী লীগ হচ্ছে নির্যাতিত হয়েছে,
আওয়ামী লীগ নিজেদের সেটা নিয়ে কথা বলতেছে না। আওয়ামী লীগ যে নির্যাতন করতেছে সেটা নিয়ে কথা বলো। আওয়ামী লীগের উপর যে নির্যাতন হচ্ছে সেগুলো নিয়ে কেন কথা বলো না? এই যে হোয়াট এভারিজম, এই যে হোয়াট এভারিজম যে করা, সেটা সেটা আহ, সেটা সেটা যে করে, সেটা যে সফিস্ট্রি পার্ট, এটা হচ্ছে অনেকে বুঝে না আর কি। আর বিষয়টা হচ্ছে যে বিএনপির সময় এই সমস্ত কিছু ঘটনা ঘটেছিল বলেই আমরা বিএনপিকে ভোট দিইনি পরের নির্বাচনে। এই কারণে হচ্ছে আওয়ামী লীগ আসছে। তো বিএনপি হচ্ছে পাস্ট, আমি বিএনপি নিয়ে এখন কথা বলতে পারবো না। আমার সামনে এখন আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ কি করতেছে সেটা আমরা দেখতেছি, এবং এখানে হচ্ছে আওয়ামী লীগ যা করতেছে সেটা নিয়ে হচ্ছে আমি কথা বলবো। বিএনপি তো বিএনপি সময়গুলো হয়েছে বলেই তো হচ্ছে বিএনপি ভোট পায় নাই, এই জন্যই তো আওয়ামী লীগ আনছি। তো আওয়ামী লীগ ভুল করলে আমি বিএনপিকে কেন টানবো? হোয়াট অ্যাবাউট বিএনপির অত্যাচার? বিএনপির অত্যাচার নিয়ে তো আমি আলোচনা করবো না। বিএনপির অত্যাচার নিয়ে আলোচনা হয়েছে, এবং সেই আলোচনার ভিত্তিতেই হচ্ছে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি, জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে ভোট দিবে না। তো সেটা ওই সময় ফয়সালা হয়ে গেছে। তো ওগুলো আবার টেনে আনার দরকার কি? সেগুলো তো টেনে আনা কোনো মানে লাভ নেই আর কি। এদের হচ্ছে হোয়াট এভারিজম প্রয়োগ করা। এরপর হচ্ছে অ্যাড হোমিনেম অ্যাটাক রয়েছে, যেমন হচ্ছে আহ, ইউনুস ইউনুস যদি কিছু বলে, এখন একদল থাকবে যে ডিলেজিটিমাইজ করার ট্রাই করবে। কি কারণ ইউনুস হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, ব্যাংক হচ্ছে সুদের সাথে জড়িত, তো ইউনুস হচ্ছে সুদখোর। তো একজন সুদখোরের কথা হচ্ছে মানা যায় না। এই যে অ্যাড হোমিনেম প্রয়োগ করা, যে তার যে পার্সোনাল একটা বিষয়, যে পার্সোনাল একটা ফিলোসফি থাকার কারণে সে হচ্ছে কোনো ধরনের ন্যায়ের পক্ষে থাকতে পারবে না। কারণ তার পার্সোনাল ফিলোসফিতে যেহেতু সে সুদ, যেহেতু তার প্রতিষ্ঠানে বৈধ, সুতরাং হচ্ছে সে সুদখোর, তাই এবং সুদখোরের কোনো ধরনের অধিকার নেই কোনো কিছু ব্যাপারে কথা বলা। এই যে অ্যাড হোমিনেম একটা পার্সোনাল বিলিফের কারণে সে কোনো ধরনের ইয়ে করতে পারবে না, অন্যায়ের বিপক্ষে কথা বলতে পারবে না, সেটা হচ্ছে এক ধরনের ফ্যালাসি আর কি। সে যাই করুক, তার পার্সোনাল বিষয় হচ্ছে সেটা। এবং তার যদি এই ইকোনমিক চিন্তার সাথে যদি আপনার কোনো ধরনের সংঘর্ষ, মানে কোনো ধরনের ইয়ে থাকে, সমস্যা থাকে, সেটা ওইভাবে আপনি আলোচনা করেন। বাট তার সুদ খাওয়ার সাথে বা তার প্রতিষ্ঠানের সুদের ইয়ে থাকার সাথে, সম্পর্ক থাকার সাথে তো ন্যায় অন্যায়, তার কথা যে বলতেছে সেটা কি ন্যায়ের পক্ষে বলতেছে, অন্যায়ের পক্ষে বলতেছে, সেটা তো কোনো ধরনের রিলেশন নাই। সো এটা হচ্ছে আরেকটা বিষয়। তারপর হচ্ছে বাইজার স্ট্র ম্যানিং করা আর কি। একটা মনে করেন এরকম হলো যে দেশের যারা প্রোটেস্ট করতেছে সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা প্রোটেস্ট করতেছে, আপনি যদি তাদের পক্ষ নেন তাহলে আপনার কি বানিয়ে দিবে? রাজাকার বানিয়ে দিবে। বলবে যে ও তাহলে কি আপনি হচ্ছে শিবিরের পক্ষে? আপনি কি যারা এনআরকি করতেছে, যারা সে হচ্ছে একটা অনাচার লাগিয়ে দিছে, যারা রাস্তা বন্ধ করে হচ্ছে দেশের অর্থনীতিকে স্থবির করে দিচ্ছে, আপনি কি তাদের পক্ষে? আপনি কি হচ্ছে দেশের বিপক্ষে? আপনি কি দেশের শত্রু? এই যে একটা স্ট্রম্যানিং করা, আপনি হচ্ছে একটা কিছু একটা বললেন, সেটার এক্সাজারেট করে হচ্ছে আসমানে তুলে দিবে যে আপনি বিশাল বড় খারাপ কিছু করা, আপনি বলছেন একটা বিষয়, কিন্তু আপনার বানায় দিল হচ্ছে আপনি হচ্ছে বিশাল সন্ত্রাসী, একটা পুতুল তৈরি করা আর কি, আপনার একটা ক্যারিকেচার তৈরি করা। এটা হচ্ছে ইয়ে করা, মানে এই যে বিষয়টা, এই জিনিসটার বলে স্ট্রম্যান ফ্যালাসি। এবং স্ট্রম্যান ফ্যালাসি ব্যবহার করে এরা কি করছে, আপনি যেটা বলেন নাই সেটা আপনার সাথে জুড়াই দিছে, এবং সেটা জুড়াই দিয়েছিল হচ্ছে আপনার সমস্ত কথা হচ্ছে ডিলেজিটিমাইজ করা হয়েছে। এবং এরা স্ট্রম্যানিং করার ক্ষেত্রে আরেকটা যে মানে টুল ইউজ করতো, সেটা হচ্ছে যে কি এরা বিভিন্ন টার্মস রিডিফাইন করতো। আপনি যদি মনে করেন আওয়ামী লীগের যে হিস্টোরিক্যাল রিভিশনিজম, সেটা যদি আপনি না মানেন, আপনি যদি শেখ মুজিবের গড না মানেন, তাহলে হচ্ছে আপনি দেশদ্রোহী। তো এই যে দেশদ্রোহ, কে দেশদ্রোহী, এগুলোর যে মানে রিডিফাইন করা, সেই রিডিফাইন করেই কি তারা স্ট্রম্যানিং করছে আর কি। স্ট্রম্যানিং করতো মানুষকে। আপনার আপনি দেশদ্রোহের ইয়ে কি ডেফিনিশন কি, যে হচ্ছে আওয়ামী লীগের হিস্টোরি মানবে না, তারা যে হিস্টোরিক্যাল বয়ান দেয় সেটা যারা মানবে না তারা হচ্ছে দেশদ্রোহী। তো এই হচ্ছে ইয়ে। এবং আরেকটা যেটা তারা কাজ করতো স্ট্রম্যানিং করার পরে সাবসিকুয়েন্টলি, সেটা হচ্ছে যে আপনার এক ধরনের ফলস ডিলেমার মধ্যে ফেলে দিত। আপনি একটা পক্ষ বাছিয়ে নিতে হবে। আপনি যদি যারা আন্দোলন করছে তাদের পক্ষে যদি কোনো কথা বলেন, তাদের ন্যায্য দাবির পক্ষে যদি কথা বলেন, তাহলে হচ্ছে আপনি দেশদ্রোহীদের পক্ষে আছেন। আর আপনি যদি এদের বিপক্ষে কথা না বলেন, আপনি দেশদ্রোহীদের পক্ষে আছেন। সুতরাং আপনাকে কোনো একটা ইয়ে করতে হবে, মানে সাইড চুজ করতে হবে।
আপনি কোনো এখানে আমি যে কোনো পক্ষে না থেকে নিরপেক্ষভাবে যদি আলোচনা করতে পারি, একটা নুয়ান্স বজায় রাখতে পারি, সেটা যে বজায় রাখতে পারি সেই সুযোগটা তারা দিবে না। তারা একটা ফলস ডিলামা তৈরি করবে আর কি। আপনি হয় তাদের পক্ষে আছেন, নাহলে আমাদের পক্ষে আছেন, আপনি নিরপেক্ষ থাকতে পারবেন না। তো এই ধরনের যে ফলস ডিলেমা তৈরি করে আপনার তৈরি করতে পারা, এই করার পরে আর কি, স্ট্রমেনিং করার পর আপনার ক্যারিকেচার একটা তৈরি করতো, এবং ক্যারিকেচার তৈরি করে আপনাকে ডিলেজিটিমাইজ করতো এবং বলতো যে আপনি আয়দার ইয়াদের পক্ষে থাকবেন, আন্দোলনকারীদের পক্ষে থাকবেন, যারা দেশদ্রোহী তাদের পক্ষে থাকবেন, অথবা হচ্ছে তাদের বিপক্ষে থাকবেন। এবং এই স্ট্রমেনিং করতে গিয়ে আরেকটা যেটা করতো, যে আরেকটা যে ফেলাসি ইউজ করতো, সেটা হচ্ছে পয়জনিং দ্য ওয়েল। এখন হচ্ছে এটা হচ্ছে একটা প্রিএমটিভ অ্যাটাক আর কি। আপনাকে শুরুতেই কিছু ক্যাচ ফ্রেজ আপনার উপর করে দিত আর কি, ছড়িয়ে দিত। যেমন আপনাকে বলতে হচ্ছে আপনি হচ্ছে বিদেশে, আপনি পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট, বা আপনি হচ্ছে রাজাকার। এই সমস্ত ফ্রেজগুলো আপনার উপর ছুড়ে ফেলতো। এগুলো হচ্ছে প্রিএমটিভ অ্যাটাক আর কি। তো আপনি এগুলো জাস্ট আপনার বলে দিল, বলার পর তো আপনি হচ্ছে এমনি ডিলেজিটিমাইজ, আপনার কথার কোনো লেজিটিমেসি নেই। তো এভাবেই হচ্ছে আপনার ওরা আর কি লেজিটিমেসি নষ্ট করতো। এরপর আরেকটা যে আমি বলবো যে ফেলাসি, সেটা হচ্ছে যে এটা ইংলিশে বলা এরকম যে পোস্ট হক এরগো প্রপটার হক। এটা যদি বলি যে দুইটা ঘটনার মধ্যে আসলে কোনো রিলেশন আছে কিনা সেটাকে ঠিকভাবে যাচাই বাছাই না করে দুইটার মধ্যে একটা রিলেশন দেখানো আর কি। যেমন দুর্নীতিতে বলা যে বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতিতে 3বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, বা বিএনপির সময় হচ্ছে জঙ্গিবাদ বেড়ে গেছে। এখন কথা হচ্ছে যে বিএনপির সময় যে 3বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেটা কি বিএনপির কারণেই হয়েছে, নাকি বিএনপি আসার আগেই দেশের যে দুর্নীতির অবস্থা এত বেড়ে গেছিল, সেটার ফলশ্রুতিতে আরো 3 বছর সেটা কন্টিনিউ করছে। এ ব্যাপারে পিনাকি ভট্টাচার্যের খুব ভালো একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। সে দেখাইছে যে আওয়ামী লীগ, বিএনপির সময় যে আওয়ামী লীগের টার্ম ছিল, সেই সময় দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছিল যে সেই জিনিসটা ঠিক করতে আরো 3 বছর লাগছে আর কি। এবং সেই আওয়ামী লীগের টার্মের দুর্নীতির প্রভাব বিএনপির আরো 3 বছরের পর্যন্ত ছিল আর কি। তো এখানে যে কনফ্লিক্ট করা, যে বিএনপি আসার সাথে হচ্ছে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, বাংলাদেশে 3বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, যে দুইটার কনফ্লিক্ট করা, তা এটা এক ধরনের ফেলাসি। যে বিএনপি আসার সাথে যে আসলে 3বারের চ্যাম্পিয়ন হওয়ার সাথে কোনো ধরনের সম্পর্ক আছে কিনা, সেটা আরো মোর স্টাডির বিষয়। এটা আরো স্টাডি করে এরপরে বোঝা যাবে। তো আপনি জাস্ট দুইটার মধ্যে একটা কানেকশন তৈরি করে দিলেন, কিন্তু এই কানেকশনটা আসলেই ট্রু কিনা, এবং বিএনপি আসার কারণে হয়েছে কিনা, সেটার কিন্তু এরকম স্ট্রংলি ভেরিফাইড না। এরপর আরেকটা যদি বলি যে বিএনপি আসার পর 2001-এর পর হচ্ছে জঙ্গিবাদ বেড়ে গেছিল। এখন এটার সাথে আসলে বিএনপির কোনো রিলেশন আছে কিনা, রিলেশন বলতে ওইভাবে বলতেছি না, যে বিএনপি আসলেই কি সত্তাগতভাবে এরা কি টপ যে পজিশন ছিল, তারা কি জঙ্গিবাদের পক্ষে ছিল কিনা। আপনি যদি বলেন যে বিএনপি আসার সাথে জঙ্গিবাদ আসলেই ওই সময় যে কানেকশন ছিল কিনা, সেটা কিন্তু মোর আলোচনার বিষয়। কারণ ওই সময় সারা পৃথিবীতেই জঙ্গিবাদ বেড়ে গেছিল, স্পেশালি পোস্ট 9/11। তো ওই সময় যদি অন্য সরকারও থাকতো, 2001-এ যদি অন্য কোনো সরকারও থাকতো, এবং আলট্রা সেকুলার সরকারও যদি থাকতো, তাও সেই সময় জঙ্গিবাদ অনেক বাড়তই। কারণ ওই সময়ের পরিবেশটাই ছিল এরকম যে সারা পৃথিবীতেই, সব দেশেই, যে সমস্ত দেশ মুসলিম দেশ ছিল, সেখানে হচ্ছে এই ধরনের জঙ্গিবাদের প্রবণতা দেখা গিয়েছিল। তো এর সাথে আসলে বিএনপি ক্ষমতায় আসার সাথে যে জঙ্গিবাদেরও একসাথে বেড়ে যাওয়া, দুইটা যে একদম স্ট্রংলি কোরিলেটেড কিনা, সেটা কিন্তু ভেরিফাইড না। বরঞ্চ এটা দেখা যায় যে ওই সময় আসলেই একটা সারা পৃথিবীতেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতেছিল। তো সেই হিসেবে বিএনপির সময় হয়েছে আর কি। আরেকটা বিষয় কি, বিএনপি কিন্তু জঙ্গিবাদের যে সমস্যা, এটাকে ওরাই কিন্তু দমন করছে। স্পেশালি যে কর্নেল গুলজার, তার হিস্টোরি তো জানেন, সে বাংলা ভাইকে ধরার পিছনে কিন্তু তার অবদান ছিল। মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের যে মির্জা আজম যে ছিল যুবলীগের, তার বোনজামাই ছিল এই বাংলা ভাই, এবং সে কর্নেল গুলজারকে কিন্তু, যেটা শোনা যায় আর কি মানুষের কাছ থেকে, যে কর্নেল গুলজারকে কিন্তু যে বিভৎসভাবে হত্যা করেছে মির্জা আজম, সেটার প্রতিশোধ নিতে। তো একদিকে মুখে ফেনা তুলে ফেলতেছে
জঙ্গি জঙ্গি বলে, অন্যদিকে হচ্ছে নিজের যে বোন জামাই সে জঙ্গি, আবার তাকে ধরার কারণে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য হচ্ছে একজন সৎ আর্মির অফিসারকে নৃশংসভাবে হত্যা করেছে আওয়ামী ফ্যাসিস্টরা। তো এই হচ্ছে বিষয়। এবং আরো বিভিন্ন ফেলাসি যদি আলোচনা করি, একটা হচ্ছে দ্য কুকু ফেলাসি, কুকুয়ে, এই ধরনের, আমি ইংলিশটা ঠিকভাবে উচ্চারণ করতে পারলাম না হয়তো, বাট ফেলাসিটা হচ্ছে কি যে বিএনপি জামাতের সময় রাজশাহী বা চিটাগাংয়ে হচ্ছে বিভিন্ন সময় ভায়োলেন্সের কারণে বিভিন্ন ছাত্র মারা গেছে রাজশাহী বা চিটাগাং ইউনিভার্সিটিতে। সুতরাং তারা যারা বিএনপি করে তারা হচ্ছে আওয়ামী লীগের সময় বিভিন্ন ভায়োলেন্সে যারা ছাত্র মারা গেছে, আবরার বা যারা আছে, তাদের ব্যাপারে কথা বলতে পারবে না, তাদের কোনো অথরিটি নেই এ ব্যাপারে কথা বলার। তো এটা হচ্ছে এক ধরনের ফেলাসি। তো সে অপরাধ করছে বলেই বা তার গ্রুপ অপরাধ করছে বলে যে সে কথা বলতে পারবে না, এটা হচ্ছে ফেলাসি। ইভেন সে নিজেও যদি কাজ করে থাকে, তার কথা বলার অধিকার আছে, সে কথা বলবে এটা নিয়ে, সেটা যে অন্যায় সেটা সে কথা বলার অধিকার আছে। কিন্তু যেটা করে ফ্যাসিস্টরা, এই এই সফিস যারা ছিল কুত্তার্কিক, তারা যেটা করতো যে এই ধরনের ফেলাসি ব্যবহার করতো, যে বিএনপি জামাতের সময় যেতে হয়েছে, সুতরাং এই ব্যাপারে তাদের কোনো কথা বলার অথরিটি নেই। অবশ্যই তাদের কথা বলার অথরিটি আছে, তাদের কথা বলার অথরিটি কেন থাকবে না? এরপরে যারা আরেকটা ফেলাসি যদি বলি, এই যে সফিস্ট ফেলাসি যদি বলি, সেটা হচ্ছে যে ব্যান্ড ওয়াগন ফেলাসি। সেটা কি যে তারা বলতো যে দেশের যত সেলিব্রিটি আছে, যত বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় ব্যান্ডের যারা মেম্বার রয়েছে, ক্রিকেটার রয়েছে, ফুটবলার রয়েছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রয়েছে, ফেসবুক সেলিব্রিটি রয়েছে, সবাই হচ্ছে শেখ হাসিনাকে গণতন্ত্রের মানুষ কন্যা মনে করে। সুতরাং শেখ হাসিনা হচ্ছে গণতন্ত্রের মানুষ কন্যা। তো এর হচ্ছে এক ধরনের ফেলাসি। তো সবাই মিললে যদি তারা সাপোর্টও দেয়, ইট ডাজন্ট প্রুভ এনিথিং যে শি ইজ রাইট আর আওয়ামী লীগ ইজ রাইট। তো গিভ আস প্রুভ যে তারা রাইট, নট যে কে সাপোর্ট করতেছে না, কে সাপোর্ট করতেছে না। সারা পৃথিবী মিলে সাপোর্ট করলো, সমস্ত সুপার পাওয়ার মিলেও যদি সাপোর্ট করে, রথী মহারথীরাও যদি সাপোর্ট করে, কিন্তু আওয়ামী লীগ যদি এসেন্সিয়ালি যদি খারাপ হয়, তাহলে কোনো লাভ নেই আর কি, যতই সাপোর্ট তারা পাক বিভিন্ন জায়গা থেকে, ইট ডাজন্ট অ্যাবজর্ব ফ্রম দেয়ার ক্রাইমস। সো এটা হচ্ছে একটা বিষয়। তারপর আরও যদি বলি, আরও হচ্ছে সার্কুলার রিজনিং। সার্কুলার রিজনিং কীভাবে ইউজ করে, বলে যে আওয়ামী লীগ গণতান্ত্রিক, কারণ কি আওয়ামী লীগের সময় নির্বাচন হয়েছে, আর যেহেতু কয়েকটা নির্বাচন হয়েছে, সুতরাং আওয়ামী লীগ হচ্ছে একটা গণতান্ত্রিক দল। তো এই যে সার্কুলার রিজনিং ইউজ করা, এখানে অ্যাজামশনটা কি যে নির্বাচন হওয়া মানেই হচ্ছে গণতান্ত্রিক একটা পরিবেশ থাকা, অথচ নির্বাচন হওয়া মানেই যে গণতান্ত্রিক পরিবেশ, এটা জাস্ট একটা ভুয়া অ্যাজামশন আর কি। কারণ নির্বাচন হওয়াটাই মুখ্য না, নির্বাচনটা যে সুষ্ঠুভাবে হয়েছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, তো যতই নির্বাচন হোক না কেন, সেটা কোনো মানে গণতান্ত্রিক পরিবেশের নির্দেশক না আর কি। এটা হচ্ছে এক ধরনের সার্কুলার রিজনিং যেটা আওয়ামী লীগ ইউজ করতো। এছাড়াও রয়েছে হচ্ছে রেড হেডিং যদি বলি, যেমন আপনি দেশে গণতন্ত্রের যে সমস্যা, গণতন্ত্র নাই বা অন্য কোনো ধরনের মানবাধিকার নেই, এগুলো নিয়ে যদি কথা বলেন, তাহলে বলবো যে দেশ তো তরতর করে এগিয়ে যাচ্ছে, দেশে তো প্রচুর জিডিপি বৃদ্ধি হচ্ছে, তো এগুলোর দিকে দেখো, এত গণতন্ত্র নিয়ে কথা বলো, যে একটা আনরিলেটেড টপিক নিয়ে আসা আর কি। আমি যে একটা কথা বলতেছি, যে বিষয়ে কথা বলতেছি, সেই বিষয়টার যাতে ডিলেজিটিমাইজড হয়ে যায়, সেই বিষয়টা ইরেলিভেন্ট করে দেওয়ার জন্য হচ্ছে কি করে, একটা হচ্ছে আনরিলেটেড টপিক নিয়ে এসে এটা আর কি জাস্ট কথাটাকে ঘুরাই দেওয়ার ট্রাই করে আর কি, ডিফ্লেক্ট করার ট্রাই করা। এবং যে মজার বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে এরা যে বলে যে এগুলার দিকে তাকাও কেন, দেখো দেশের তো কত উন্নতি হচ্ছে। তো মজার বিষয় হচ্ছে যে এই সমস্ত উন্নতি হচ্ছে এই সরকারের কারণে না, এই সমস্ত উন্নতি হয়েছে দেশের সাধারণ মানুষ, তারা প্রচণ্ড কষ্ট করত, তারা প্রচণ্ড কষ্ট করে বিদেশে রক্ত পানি এক করে যে টাকা পাঠাইতো, তো দেশের মানুষ যারা দেশের এত সমস্যার মধ্যে এত কষ্ট করে যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, তাদের ফলশ্রুতিতে এই উন্নতি হয়েছে, এখানে সরকারের কোনো অবদান নেই। এবং যদি আমি অ্যানার্কিস্ট ফিলোসফার এরিকো মালাতেস্টার যদি
ইয়ে নিয়ে আসি আর কি, তার ফিলোসফি যদি নিয়ে আসি, আমরা সেটা কিন্তু প্রমাণ পেয়েছি এই সরকারের এই ফ্যাসিস্টদের পতনের পর আর কি। ফ্যাসিস্টদের পতনের পর কিন্তু দেশের মানুষ মানে সরকার ছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে। পুলিশ যেখানে আইন শৃঙ্খলা ধ্বংস করেছে এই এই ফ্যাসিস্টদের রক্ষা করতে গিয়ে, সেখানে সাধারণ মানুষ কিন্তু কি সরকার ছাড়াই বেশ কিছুদিন কিন্তু খুব ভালোভাবে, এবং সরকার ছাড়া বলতে এবং এই তত্ত্বাবধায়ক সরকাররা যখন আসছে তখন কিন্তু তারা কিন্তু দেশের উপর কন্ট্রোল কিন্তু প্রতিষ্ঠা করতে পারেনি। এই কন্ট্রোলহীন অবস্থাতেও কিন্তু সাধারণ মানুষ, এই যে একটা অ্যানার্কিক স্টেট, যে একটা মানে সরকারের অ্যাবসেন্স, সেই অ্যাবসেন্সের স্টেটেও কিন্তু দেশের সাধারণ মানুষ কিন্তু ল অর্ডার মেনটেনে কিন্তু বেশ ভালো ভূমিকা রেখেছে। একটা গণ অভ্যুত্থানের পর যে ধরনের কেয়াস হওয়ার কথা ছিল সে ধরনের কিন্তু কেয়াস কিন্তু হয় নাই, খুবই কম হয়েছে তুলনামূলক যদি বলি। তো এটাই বলবো যে এই অ্যানার্কিক স্টেটেও যে বাংলাদেশের মানুষ যে রিজলভ দেখিয়েছে, যে সততা দেখিয়েছে, সেটা থেকে আমরা বলতে পারবো যে বাংলাদেশের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টের পিছনে এই সরকারের কোনো হাত নেই। সেই অ্যাচিভমেন্টের পিছনে হচ্ছে বাংলাদেশের মানুষের যে অদম্য স্পৃহা, এগিয়ে যাওয়ার যে ইচ্ছা, যে শক্তি, যে অদম্য শক্তি, সমস্ত অত্যাচারের বিরুদ্ধে গিয়েও বাঁচার যে ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশই হচ্ছে আমাদের এই উন্নতি। এখানে বরঞ্চ আরও এই সরকারের কারণে, এই ফ্যাসিস্টদের কারণে হচ্ছে আমাদের উন্নতি আরও মানে পিছিয়ে গিয়েছে আর কি, আরও হচ্ছে স্লো ডাউন হয়ে গেছে। এবং লাস্টলি যদি বলি আরও কয়েকটা বিষয়, যেমন হচ্ছে এরা এই ফ্যাসিস্টরা, এই ফ্যাসিস্ট যে সফিস্ট যারা ছিল, কুটতার্কিক যারা ছিল, এরা হচ্ছে কি করতো, বিভিন্ন ধরনের টুল ইউজ করতো। সফিস্ট টুল কি, আপিল টু অথরিটি যদি বলি, তারা কি কিছু হলে বলতো যে সংবিধানের অনুচ্ছেদ আছে, এই সংবিধানের অনুচ্ছেদ মেনে চলতে হবে, অ্যাজ ইফ যে সংবিধানের একটা অথরিটি আছে। এই সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ তো অবৈধভাবে যোগ করা হয়েছে। এই সংবিধানের তো আসলে কোনো অথরিটিই নাই। এই সংবিধানের এই অনুচ্ছেদগুলোর তো কোনো অথরিটি নেই, যেহেতু এগুলোর হচ্ছে বিভিন্ন শয়তানি করে ঢুকানো হয়েছে। তো এই যে একটা সফিস্ট্রি ইউজ করা, কুটতর্ক করা, যে অথরিটি বলে এটা করতে হবে, অথচ এই সংবিধানের অথরিটি নেই, তো এখানে অথরিটি কেন আমরা ফলো করব? তারপর কিছু হইলে বলে যে আপিল টু ট্রেডিশন, মানে যদি বলি যে কিছু হইলে বলে কি 1000 বছরের বাঙালি সংস্কৃতি রক্ষা করতে হবে। হ্যাঁ, 1000 বছরের বাঙালি সংস্কৃতি জিনিসটা আসলে কি? এটা তো একটা ভেগ টার্ম ইউজ করে দেন হচ্ছে এরা হচ্ছে ইয়ে করতো আর কি। যেই হচ্ছে এদের বিরুদ্ধে কথা বলতো, সেই হচ্ছে বাংলাদেশের বাঙালির 1000 বছরের সংস্কৃতির বিরুদ্ধে চলে যেতেছে। তো এই যে একটা টুল ব্যবহার করা, যে হচ্ছে আওয়ামী লীগের যে ভ্যাপিড ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলবে, সে হচ্ছে 1000 বছরের সংস্কৃতি ট্র্যাডিশনের বিরুদ্ধে চলে যেতেছে। তো এভাবেই কি এই সমস্ত টুল ব্যবহার করে, যে ট্র্যাডিশন, যে 1000 বছরের ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের দিকে আপিল করে কি করতো, এই হচ্ছে আওয়ামী লীগেরা হচ্ছে তাদের ফ্যাসিজমকে বাঁচিয়ে রাখার ট্রাই করতো। আর লাস্টলি যদি বলি যে আপিল টু ইমোশন, এই দালাল সুমন, ব্যারিস্টার সুমনের মতো যারা ছিল, তারা কি করতো, কিছু হইলে ইমোশনাল কথা বলতো। যখনই দেখতো যে ইট ইজ গেটিং আউট অফ কন্ট্রোল, তখনই এসে সেটা বলতো যে বাচ্চারা তোমরা ঘরে ফিরে যাও, বাচ্চারা আর এনার্কি করো না, বাচ্চারা আর ইয়ে করো না আর কি, আন্দোলন করো না, প্লিজ দেশটারে বাঁচাও, প্লিজ দেশটা যাতে ধ্বংস না হয় সেদিকে খেয়াল রাখো। এই যে ইমোশনাল কথাবার্তা বলা, ইমোশনের দিকে আপিল করা, এটাও এক ধরনের সফিস্ট্রি। কারণ হচ্ছে এই যে সমস্যা হইতেছে, সেগুলো তো হইতেছে ফ্যাসিস্টদের কারণে। কিন্তু এরা ইমোশনে আপিল করবে কাকে? সাধারণ মানুষকে। সাধারণ মানুষ এই ইমোশনে আপিল করবে, যে বলবে যে তোমরা ঘরে ফিরে যাও, তোমরা এগুলো করো না। তো এই যে ওভারঅল এইগুলো হচ্ছে মানে কি বলবো, আওয়ামী লীগ যে সমস্ত মানে টুল ব্যবহার করতো, এই আওয়ামী সফিস যারা ছিল, কুটতার্কিক যারা ছিল, যে সমস্ত টুল ব্যবহার করতো তাদের রাজনৈতিক উদ্দেশ্যে, তার ওভারঅল যে মানে এক্সপ্লেনেশন, সেগুলো আর কি আমি এখানে ব্যাখ্যা করলাম। তো আমি বলবো যে আপনারা যখন আলোচনা সবাই যাবেন বা যখন তর্ক সবাই যাবেন, তখন আপনারা জাস্ট গুড উইল দিয়ে মানে যুদ্ধে জয়লাভ করবেন না। আপনাদের দরকার হবে যে সফিস্ট্রি, আওয়ামী কুটতার্কিকদের যে
টুল ট্রিকারি সেগুলোর ব্যাপারে ভালো মতো জ্ঞান রাখা, সফিস্ট্রি অ্যাজ আ ফিলসফি সম্পর্কে আপনাদের ভালোভাবে আইডিয়া থাকা উচিত। আপনাদের যদি ভালো আইডিয়া না থাকে এই সফিস্ট্রি সম্পর্কে, সফিজম সম্পর্কে, যারা সফিস্ট তাদের ব্যাপারে যদি তাদের মনস্তত্ত্বের ব্যাপারে যদি আপনার আইডিয়া না থাকে, ফিলসফির ব্যাপারে আইডিয়া না থাকে, তাহলে আপনি গুডউইল দ্বারা কখনো এই ফ্যাসিস্টদের সাথে পেরে উঠবেন না। কারণ ফ্যাসিস্টরা গুডউইলে চলে না, তাদের গুডউইল নেই, তারা মরাল না। তো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, কিন্তু আমার মনে হলো যে এটা লম্বা হওয়ার মতোই টপিক, কারণ এখানে অনেক কিছু আমি নিয়ে এসেছি এবং হোপফুলি এটা আপনাদের নতুনভাবে ভাবাতে শিখাবে যে বাংলাদেশের পরবর্তী যে রাজনৈতিক ল্যান্ডস্কেপ হবে সেখানে যারা গুডউইল আছে তারা কীভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে সে ব্যাপারে। তো এই বলেই শেষ করছি আর কি। আসসালামু আলাইকুম।